সেই মোহন ভাগবত হঠাৎ করে মোদী সরকারকে তার নীতি, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো দুটো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে একেবারে বলা যেতে এলিমেন্টারি ইস্যুস, সেটা নিয়ে 11 বছর পর এইভাবে কোণঠাসা করার চেষ্টা মোহন ভাগবত কেন করছেন বলুন তো মোদী সরকারকে? শোনাবো। स्वास्थ्य और शिक्षा ये दो विषय ऐसे हैं आज के समय में ये बहुत बड़ी आवश्यकता बन गई है समाज की, सारी दुनिया में। क्योंकि ज्ञान का युग कहते हैं तो शिक्षा आवश्यक है, और ज्ञान प्राप्त करना है तो साधन तो उसका शरीर ही है। स्वस्थ शरीर सब कुछ कर सकता है, अस्वस्थ शरीर कुछ भी नहीं कर सकता, केवल इच्छा कर सकता है। इसलिए स्वास्थ्य भी आवश्यक है। तो हम देखते हैं कि इसके लिए आदमी अपना घर बेच देगा, लेकिन अच्छी शिक्षा में अपने लड़कों को भेजेगा। अपना घर बेच देगा, लेकिन अच्छी जगह अपनी चिकित्सा हो, इसका प्रबंध करेगा। और सबसे अधिक आवश्यकता सबको प्रतीत होती है स्वास्थ्य के लिए, शिक्षा के लिए। लेकिन दुर्भाग्य ऐसा है कि ये दोनों बातें आज सामान्य व्यक्ति के पहुंच से बाहर और उसके आर्थिक सामर्थ्य के पहुंच के बाहर, यानी सहज सुलभ नहीं रही और सस्ती भी नहीं रही। तो क्या विद्यालय वगैरह कम है? वो तो बहुत बढ़ रहे। अस्पताल कम है? ऐसा भी नहीं है। सुविधाओं में प्रगति है, ज्ञानी व्यक्ति बहुत है, लेकिन वो ज्ञान मिलता नहीं, वो सुविधा मिलती नहीं, ऐसी स्थिति है। শুনলেন আপনারা, কে বলছেন? স্বয়ং মোহন ভাগবত। তিনি গতকাল এই কথাটা বলেছেন একটি সভায়, জনসভায়, যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, এবং তিনি বললেন যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোই সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছচ্ছে না, সেই সংসাধন মানুষের কাছে পৌঁছচ্ছে না। 11 বছর মোদী সরকারের, 1 দশক পার হয়ে গেছে। ভারতকে বিকশিত ভারত বানাবার চ্যালেঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল জনসমর্থনে তিনি তৃতীয়বারের প্রধানমন্ত্রী। কিন্তু মোহন ভাগবত এরকম কথা কেন বললেন? এর পেছনের ইঙ্গিতটা কি, আমরা এটাই জানার চেষ্টা করবো। আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে সুজয় ঘোষ, আমাদের প্রতিনিধি। আমরা আলোচনায় আসার আগে আমরা কুইকলি শুনিয়ে দিই আপনাদেরকে যে শুধুমাত্র আরএসএস এর তরফ থেকে এই যে একের পর এক বান মোহন ভাগবত ছুড়ে দিচ্ছেন মোদী শাহ জুটির দিকে বা মোদী শাহর নেতৃত্বে থাকা বিজেপি বা বিজেপি সরকারের দিকে, প্রত্যুত্তরে কিন্তু প্রত্যাঘাতও আসছে। যেটা বললাম, প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত সাংসদ নিশিকান্ত দুবে তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন অবস্থান। কি বললেন নিশিকান্ত দুবে? শোনাবো। आज की डेट में मोदी जी देश के तीसरी बार प्रधानमंत्री हो गए। बड़ा अच्छा माहौल हो सकता है कि मोदी जी जो है वो आराम से चले जाए। जिस दिन मोदी जी चले गए, मेरी बात लिख लीजिए और इसको जब कभी भी होगा चलाइएगा, ये 20 साल चलता रहेगा। यदि मोदी जी हमारे नेता नहीं है तो भारतीय जनता पार्टी 150 सीट भी नहीं जीत रही। 2029 चुनाव भी भारतीय जनता पार्टी की मजबूरी है कि मोदी जी के नेतृत्व में ही लड़ना पड़ेगा। आज हमारे जैसे लोगों को, कार्यकर्ताओं को मोदी जी की आवश्यकता है। मोदी जी को हमारी आवश्यकता नहीं है। मोदी जी का तो अपना जीवन हो गया, वो उनका तो जीवन भर वो पूर्व प्रधानमंत्री के नाते जितनी व्यवस्थाएं हैं उनकी चलती रहेंगी। इसके लिए थोड़े वो सत्ता में आए हैं। 2047 का यदि विकसित भारत बनाना है तो आपको मोदी जी को जब तक उनका शरीर साथ देता है, যতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীর তাকে সাথ দিচ্ছে ততদিন তাকে রেখে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর বিজেপিকে প্রয়োজন নেই। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে যদি ক্ষমতার অলিন্দে টিকে থাকতে হয়,
যদি ভোট বৈতরণী পার করতে হয় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া কোনো গতি নেই, সাংঘাতিক কথা বলে দিলেন নিশিকান্ত দুবে। তাহলে কি বিজেপির এই মুহূর্তে বেঞ্চ স্ট্রেংথ বলে কিছু নেই? এই প্রশ্নটা আমাদের থাকবে, কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের যা অবস্থা, সেখানে ব্যুরোক্র্যাট এস জয়শঙ্কর তিনি একজন মন্ত্রী হয়ে বসে আছেন, অশ্বিনী বৈষ্ণব ফর্মার ব্যুরোক্র্যাট তিনি মন্ত্রী হয়ে বসে আছেন, অজিত দোভাল তার 80 কোঠায় বয়স তিনি এখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে বসে রয়েছেন। তাহলে কি সেই ট্রাস্টেড ট্যালেন্ট ডেফিসিটে ভুগছে এই মুহূর্তে মোদী সরকার? এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস স্পষ্ট বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী রিটায়ার করা উচিত। সুজয়, কি খবর রয়েছে এই মুহূর্তে আরএসএস এর অলিন্দে? আরএসএস এর পক্ষ থেকে তুমি কি জানতে পারছো? একেবারে স্পষ্ট আমাদের কাছে যে খবর আছে, এই যে সর্বভারতীয় সভাপতি নিয়ে যে জেপি নাড্ডার উত্তরসূরি কে হবে সেটা নিয়ে দেখলাম যে চরম টানাপোড়েন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে আরএসএস এর তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে জেপি নাড্ডার পরবর্তী সঞ্জয় যোশী তিনি একদম আরএসএস এর প্রতিনিধি, তাকে কিন্তু সংঘ সর্বভারতীয় সভাপতি করতে চাইছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে মোদী অমিত শাহ তারা কোনোভাবেই এই সঞ্জয় যোশীকে মেনে নিতে পারছে না, তারা চাইছে না। কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে সংঘ কিন্তু দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা যেটা ভিতর থেকে বা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, এই সংঘাতটা বিজেপি এবং আরএসএস এর মধ্যে এতটা মানে গাঢ় হয়েছে, আরএসএস শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে যদি তাদের মনোনীত কাউকে সর্বভারতীয় সভাপতি না করা হয় তাহলে আরএসএস থেকে যে সাধারণ সম্পাদক সংগঠন বা একজন করে সংগঠন মন্ত্রী পাঠায় বিভিন্ন সাংগঠনিক জেলায় বিভিন্ন রাজ্যে, তারা সেই সংগঠন মন্ত্রী বা আরএসএস এর প্রতিনিধিকে তারা তুলে নেবে। এই জায়গায় এই সংঘাতটা এসে পৌঁছায়। এবং আমরা যেটা জানি যে নীতিন গাডকারি তিনিও আরএসএস ঘনিষ্ঠ, আরএসএস কিন্তু একটা সময় নীতিন গাডকারিরও নাম প্রস্তাব করেছিল, সেটাকেও কিন্তু উড়িয়ে দেয়া হয়। তো তুমি যখন নীতিন গাডকারির কথা বলছো সুজয়, আমি তোমাকে একটা মোমেন্ট থামাচ্ছি। যেহেতু নীতিন গাডকারির কথা বললি, নীতিন গাডকারি একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, কিন্তু বারবার যেটা বিজেপির অলিন্দ থেকে খবর আসে যে নীতিন গাডকারি উপেক্ষিত, নীতিন গাডকারি সেভাবে ফুটেজ পাচ্ছেন না, মাইলেজ পাচ্ছেন না। সেই নীতিন গাডকারির ছবিও ধরা পড়েছে রিসেন্টলি লোকসভার অলিন্দে, একেবারে সামনের সারিতে। একদিকে অমিত শাহ রয়েছেন, অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী আসলেন এই অপারেশন সিঁদুর নিয়েই। তিনি যখন ভাষণ দিতে আসলেন, ভাষণের পর তিনি যখন কক্ষ ছেড়ে যাচ্ছেন লোকসভা, তখন সবাই তাকে অভিবাদন জানাচ্ছেন, কিন্তু কোথাও কি নীতিন গাডকারির বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তিনি একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনো রকমভাবে তিনি ইন্টারেস্ট দেখাচ্ছেন না। এবং বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে বিজেপির অন্দরে যে টানাপোড়েন চলছে সেইটা কিন্তু তার একটা প্রতিফলন আমরা এই ছবিটাতে দেখতে পেলাম। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা চালাতে, সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাইরাল হয়েছে, অনেকেই